নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। দুর্ঘটনার একদিন পার, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুর্ঘটনার চিহ্ন। তবে ভয়াবহ স্মৃতিকে পিছনে ফেলেই স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। তারপরেও সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কার গাফিলতিতে দুর্ঘটনা, দায় কার? তদন্তে রেল সুরক্ষা কমিশনার। अचानक ऐसे झटका लगा ना, तो सब लोग एकदम हड़बड़ाहट से उठ गए। न्यू जलपाईगुड़ी से जस्ट बैठे ही थे, अचानक जोर का झटका लगा। कोई सोच भी नहीं सकता ना कि ऐसा कुछ हो सकता है। जब हम लोग 2 से 3 मिनट में उतर करके देखे तो एक के ऊपर एक चढ़ा हुआ था डिब्बा। আতঙ্ক, হাহাকার, কান্নার রোল। সোমবার কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনার আতঙ্ক এখনো বয়ে বেড়াচ্ছেন যাত্রীরা। চোখের সামনে এখনো সেই ভয়াবহ দৃশ্য। মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ট্রেনের 3 কামরা, 10 জনের মৃত্যু হয়, আহত বহু। রাত 3টে সময় 5টি বগিকে ফেলে রেখে মধ্যরাতে শিয়ালদহ স্টেশনে পৌঁছায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীদের চোখে মুখে তখনও আতঙ্ক। कोई सोच भी नहीं सकता ना कि ऐसा कुछ हो सकता है, तो वही बहुत ही माँ बाप भी बहुत टेंशन में है। अचानक जोर का झटका लगा और जब हम लोग 2 से 3 मिनट में उतर करके देखे तो एक के ऊपर एक चढ़ा हुआ था डिब्बा। मालगाड़ी पीछे से टक्कर मारी थी और जा करके देखे तो पूरा ट्रेन तहस नहस हो गया था। দুর্ঘটনার পর কেটে গিয়েছে একদিন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। প্রায় 25 ঘন্টা পর শুরু হয়েছে ট্রেন চলাচল। দুর্ঘটনার পর মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি রেল লাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় রেল লাইনের ওপর থাকা বৈদ্যুতিক তার। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে রেল। রাতেই আপলাইন দিয়ে মালগাড়ি ট্রায়াল রান করা হয়। সোমবার সকালে দুর্ঘটনার পর প্রথম ট্রেন চলে রাঙাপানি এলাকা দিয়ে। সকালে আপলাইন দিয়ে সফলভাবে চলে কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস। ডাউন লাইনেও শুরু ট্রেন চলাচল। অবোধ অসম এক্সপ্রেস চলে ডাউন লাইনে। তবে ডাউন লাইনের বিদ্যুতের কাজ হলেও আপলাইনে ডিজেলের ইঞ্জিনে চলছে গাড়ি। ডাউন লাইনে ইলেকট্রিকের কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হলেও আপ লাইনের কাজ কিন্তু এখনও চলছে। তবে ফের একবার জানাবো যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু পুরোটাই তদন্ত সাপেক্ষ রয়েছে। তবে প্রাথমিক অনুমানে কিন্তু মালগাড়ির যে চালক সে সিগন্যাল উপেক্ষা করার ফলেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরলেও থেকে যাচ্ছে বহু প্রশ্ন। সোমবার ভোর 5:55 নাগাদ স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করা বন্ধ হয়ে যায়। চালু হয় ম্যানুয়াল মেমো দিয়ে ট্রেন পরিষেবা। সকাল 8:27 কাঞ্চনজঙ্ঘার চালককে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়। অন্যদিকে মালগাড়ির চালককেও অনুমতি দেওয়া হয় 8:45। দুজনের কাছেই ম্যানুয়াল মেমো থাকা সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা? ম্যানুয়াল মেমোর গতিবেগ নিয়ন্ত্রিত থাকলেও মালগাড়ির গতিবেগ কি নিয়ন্ত্রণে ছিল? কেনই বা দূর থেকে একই লাইনে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নজর এড়ালো মালগাড়ির চালকের? এতগুলো মৃত্যু, এতজন জখম, কার গাফিলতি, কার দায়? তদন্ত শুরু রেল সুরক্ষা কমিশনারের। কলকাতা টিভি। अचानक কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার ভয়াবহতা এখনো তাড়া করে বেড়াচ্ছে যাত্রীদের। অভিশপ্ত ট্রেন এই বাড়ি ফেরা যাত্রীদের কাছে ছিল আতঙ্কের। গুসকরার বিউটি বেগমের দেহ ফিরল বাড়িতে। ব্যবস্থাপনার গাফিলতির অভিযোগ যাত্রীদের। ঘরে ফেরা হলো না বিউটির। ক্ষতিপূরণ দিয়ে আর কতদিন দায় সারবে রেল? প্রশ্ন তুলছে পরিবার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুসকরার বিউটি বেগমের। বিউটি বেগমের দেহ নিয়ে আসা হলো গুসকরার ইটাচাঁদার বাড়িতে। কোনো ভূমিকা এখানে নাই। এই যে বডিটা নিয়ে আসলেন, অ্যাম্বুলেন্স পেয়েছিলেন? না। এই ধরনের তো অনেকজন মারা গেছে, 9 জন মতো মারা গেছে, তাদের কি একই হাল? ওই একই হাল। ওই সবাই ওই অ্যাম্বুলেন্স ভাড়া করে সব নিয়ে এলো। পেপার ঠিক করে, আপনার নাম বলুন, কাগজ দিন, পেপার ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, গাড়ি ফাড়ি আমরা ওসব বলতে পারবো না। আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারছেন না পূর্ব বর্ধমানের জামালপুরের বসন্তপুর গ্রামের মৌসুমী উত্তম মন্ত্রীরা। অভিশপ্ত সেই ট্রেনে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে, যা আরও আতঙ্কে তাদের কাছে। জামালপুর থানার বসন্তপুর গ্রামের অর্ক ঘোষ, মৌসুমী ঘোষরা সপরিবারে মোট 8 জন ত্রিপুরা বেড়াতে গিয়েছিলেন। আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। সংরক্ষিত S5 কামরায় ছিলেন তারা। আওয়াজ করে ধাক্কা মেরেছিল, দিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আর বাচ্চাগুলো মিডিল বাতে ছিল। মিডিল বাতে থাকলে আমাদের বাচ্চাটা পড়ে যাচ্ছিল। আমি এবার ধাক্কা খেতে খেতে গিয়ে ওকে ধরতে গেছিলাম। ধরে হঠাৎ করে বসে পড়েছি নিচে, আমি ওকে কোলে নিয়ে। সোমবার রাত 1:25 বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে অভিশপ্ত ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
ট্রেন ঢোকার অনেক আগে থেকেই যাত্রীদের আত্মীয় পরিজন স্টেশনে অপেক্ষা করছিলেন। অপেক্ষায় ছিল প্রশাসনও। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য 13টি গাড়ির ব্যবস্থা করা হয়। মোট 34 জন যাত্রী বর্ধমান স্টেশনে নামেন। বর্ধমান স্টেশনে নামার পর যাত্রীদের চোখে মুখে আতঙ্ক। দুর্ঘটনার বিভীষিকা ও ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেননি তারা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন সোদপুর নাটাগড়ের বাসিন্দা খোকন সেন। ট্রেন দুর্ঘটনায় জখম হন তিনি। মাথায় আঘাত থাকায় তার অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে পরিবারের তরফে। আতঙ্কিত মানে খুবই আতঙ্কিত, আর বলে বোঝাতে পারবো না। ভাবতে পারিনি কখনো এরকম শুনবো। এখন আছে আমার ছোট ছেলে গেছে ওখানে দেখাশোনা করছে, অফিসের লোকজন সব রয়েছে ওখানে। তো এখন তো মোটামুটি কালকে অপারেশন তো হয়ে গেছে সাকসেসফুল। আর আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত সোদপুরের আরও এক বাসিন্দা পার্থসারথী মণ্ডল। উদ্বিগ্ন আহতের পরিবার। প্রশাসনিক কোনো সাহায্য তারা পাননি বলে অভিযোগ। দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক বাড়ির মানুষ, সেদিকেই তাকিয়ে পার্থসারথী মণ্ডলের বাড়ির লোকজন সহ এলাকার বাসিন্দারা। ওই ট্রেনে মামা ছিলেন, মামার সাথে কাজ করে আসছে। হয়েছে, মামার সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি। না 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 না, প্রশাসনের সব কোনো কিছু হেল্প পাইনি। মামার সাথে ডাইরেক্ট কোনো যোগাযোগ হয়নি এখন পর্যন্ত তোমাদের? না, শুধু ভিডিও কলিং এ একবার কথা হয়েছিল, অফিসের ক্লায়েন্টরা জাস্ট দেখিয়েছে, নরমালি কোনো কথা হয়নি সেরকম। 24 ঘন্টা পরও ট্রেন দুর্ঘটনার আতঙ্কে সিউড়ির হাটজন বাজারের কাননপল্লীর কর্মকার পরিবার। আগামী দিনে ট্রেনে চাপতে আশঙ্কা প্রকাশ তাদের। স্বামী বিএসএফ এ কর্মরত, সন্তান সহ স্বামীর কর্মস্থলে ছুটি কাটানোর জন্য বেরিয়েছিলেন কবিতা কর্মকার। ফেরার সময় পড়েন দুর্ঘটনার কবলে। এত ঝটকার পর আমরা ভিতর থেকে বুঝতে পারছি না যে ঘটনাটা কি হয়েছে। বাইরে বেরিয়ে তারপরে দেখছি এই পরিস্থিতি, চারিদিকে লোকজন ছোটাছুটি, তারপরে বাচ্চা নিয়ে একটা লোক দেখছি বাচ্চা নিয়ে মাঠে মাঠে দৌড়াচ্ছে, তারপরে স্ট্রেচারে করে সব লোকজন ওখান থেকে বের করে, মানে কি পরিস্থিতি আমি এখনো পর্যন্ত ঠিক বুঝতেই পারছি না যে কিভাবে আপনাদেরকে বলবো। ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে কি বলবেন? বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এটা তো খুব খারাপ, এগুলোর একটু দেখা দরকার। হঠাৎই ট্রেন 3 বার ঝাঁকুনি দিয়ে থেমে গেল বলে জানিয়েছেন তারা। এলোপাথাড়ি চিৎকার আর্তনাদ এখনো কানে বাজছে তাদের। অবশেষে সোমবার রাত প্রায় 1টা নাগাদ বাড়ি ফিরেছেন 3 জনে। কলকাতা টিভি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা। রাঙাপানি স্টেশনের আগে অটোমেটিক সিগন্যালে ত্রুটি ছিল জানায় রেল। তাই ম্যানুয়াল মেমো নিয়েই যাত্রাপথে এগোয় শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়িটি। তাহলে কোথায় ভুল, কার গাফিলতিতে দুর্ঘটনা? তদন্তে রেলওয়ে সুরক্ষা কমিশন। আচমকাই পিছন থেকে সজোরে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি। ভয়াবহ মর্মান্তিক পরিস্থিতি। ফিরল করমণ্ডলের দুঃস্বপ্ন। বাক্সের মতো দমদানো বগি, ইঞ্জিনের ওপরে উঠে বগি, কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11। কিভাবে ঘটল দুর্ঘটনা? কিভাবে একই লাইনে দুটি ট্রেন? শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার বিকেল থেকে রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ রেলওয়ে সুরক্ষা কমিশনের। স্বয়ংক্রিয় সিগন্যালে ত্রুটি ছিল ইতিমধ্যে স্বীকার করেছে রেল। সেক্ষেত্রে যে নিয়ম মেনে চলা উচিত ছিল মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, তা কি মানা হয়েছিল? ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। सारा रिकॉर्ड जो है सील कर लिया गया है, सारी अथॉरिटी जो दी गई है वो सब सील कर ली गई है। लोगों से अभी इंक्वायरी होगी, उसके बारे में पता चलेगा कि ऐसा क्यों हुआ है। একতরফাভাবে তাই বলা যাবে না মালগাড়ি চালকের সিগন্যাল না মানার জেরেই এই দুর্ঘটনা। ইতিমধ্যে সমস্ত মেমো, রেকর্ড এবং লগবুক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশ্ন উঠেছে পরিকাঠামো ও প্রযুক্তি নিয়েও। বিগত কয়েক বছরের রেল দুর্ঘটনায় বারবার উঠে এসেছে কবচ সুরক্ষার কথা, কিন্তু আসল সময় কেন কাজে আসে না কবচ? দেশের সব মিলিয়ে রেল রুট ৬৯,০০০ কিলোমিটার, এর মধ্যে মাত্র ১৫০০ কিলোমিটার কবচ সুরক্ষা প্রযুক্তির আওতায়। দুর্ঘটনার জেরে মঙ্গলবারও বাতিল নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস সহ 5টি ট্রেন। সোমবার সকালে রাঙাপানি স্টেশন ঢোকার আগে একটা নির্দিষ্ট স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল না। এক্ষেত্রে ট্রেন এগিয়ে নিয়ে যেতে চালককে অনুমতি নিতে হয় ম্যানুয়াল মেমোর মাধ্যমে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনুমতি নিয়েছিল, মালগাড়ির চালকও অনুমতি নেয়। তাহলে তারপরও কিভাবে দুর্ঘটনা? কোথায় গলদ? কার ভুলে এত বড় দুর্ঘটনা ঘটল? তা নিয়েই তদন্ত শুরু করেছে রেল।
কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। নাম ঘোষণা হতেই পদ্ম প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বাগদা, রানাঘাট, রায়গঞ্জে বিক্ষোভ। উপনির্বাচনে প্রার্থী ঘোষণার পরেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আঁচ জানিয়ে অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরে। 10 জুলাই মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভা আসনে ভোট। সোমবার 4 কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি। রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী বদলের দাবিতে সোমবার রাতে বিজেপি দপ্তরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। এখানে যে জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে এবং যদি প্রার্থী না চেঞ্জ করা হয় পরবর্তীকালে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। 2021-এর ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে যেতে বিজেপি। আসন ধরে রাখতে এবার ভরসা মতুয়া মুখ। বিরোধী দলের যে প্রার্থী তিনি রিজেক্টেড, লোকসভায় সেটা প্রমাণ হয়েছে। তৃণমূল আবার তাকেই প্রার্থী করেছে। আমি জানি না ওদের অল্টারনেট কেউ নেই নাকি, সেটা ওদের বিষয়। তবে আমরা জিতবো এবং আমি আশা রাখি যে লোকসভার থেকেও বেশি মার্জিনে আমরা জিতবো। আমি বর্তমানও এই লোকসভা এবং নদিয়া দক্ষিণ জেলার ইনচার্জ। কৃষ্ণনগরে আমার বাড়ি, সুতরাং বহিরাগত প্রশ্ন নেই, এটা তৃণমূলের চক্রান্ত। বাগদাতেও ভোটের আগে প্রার্থী নিয়ে ক্ষোভ। এখানে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছে বিজেপি, কিন্তু স্থানীয় বিজেপি কোনো ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চাইছেন। আমাদের একটাই দাবি, আমরা কোনো বহিরাগত প্রার্থীকে মানব না, বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। আমরা ডিসিশন নিলাম, আমরা রাজ্যকে এবং জেলাকে 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টা সময়ের মধ্যে যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তাকে উইথড্র করতে হবে। যদি উইথড্র না করে আমরা আলাদা করে বিজেপির নির্দল প্রার্থী হিসেবে আমরা নাম প্রস্তাব। বাগদাতেও আজকে তারা বিক্ষুব্ধরা একত্রিত হয়ে মিছিল করেছে, প্রার্থী বদল চাইছে। এতে আমাদের কিছু যায় আসে না। যারাই প্রার্থী হোক না কেন, বাগদাতে বিজেপিকে ধরাশায়ী করব, মানুষ প্রস্তুত আছে। সংঘাতের আবহ রায়গঞ্জেও। দল বদলু কেন প্রার্থী? প্রশ্ন বিজেপির ভিতরে। এখানে মানস কুমার ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পরই উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার ইস্তফা দেন যুব মোর্চার সহ সভাপতি শুভম সার্নালো। এই মুহূর্তে প্রার্থীপদ ঘোষণা হয়েছে। আমি আমার বাড়ির মাতৃমন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করছি। এরকম কোনো বিষয় বা খবর আমার কাছে এখনো পৌঁছয়নি, না জেনে আমি বিষয়টা সম্বন্ধে বলতে পারবো না। আমার কিছু পারিবারিক কারণ, কিছু ব্যক্তিগত কারণের জন্য দলের কাছে আমার বলা ছিল, বিভিন্ন সমস্যা রয়েছে আমার, তার থেকে সেই অব্যাহতি পত্রটা দলকে আমি পাঠিয়েছি। বিজেপির এই নড়বড়ে অবস্থায় জয় নিশ্চিত বলে মনে করছে তৃণমূল। উনি ক্যান্ডিডেট হওয়াতে, ওদের দল কাকে ক্যান্ডিডেট করবে না করবে ওদের ব্যাপার, কিন্তু উনি ক্যান্ডিডেট হওয়াতে আমাদের জিতার রাস্তা অনেক সুগম হলো বলে আমি মনে করছি। মানিকতলায় বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে। বিজেপির প্রেস বিজ্ঞপ্তিতে কল্যাণের পদবিতে লেখা চৌবে ভট্টাচার্য। কল্যাণের বক্তব্য মায়ের পদবী ভট্টাচার্য, তাই সেটা লিখেছেন তিনি। প্রশ্ন উঠছে, কল্যাণকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন? কলকাতা টিভি। 6 বছরের কম বয়সী শিশু এবং হবু মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির কথা মাথায় রেখে শুরু হয়েছিল আইসিডিএস প্রকল্প। জেলায় জেলায় আইসিডিএস এর বেহাল দশায় অভিযোগ নতুন নয়। গঙ্গাসাগরের একটি আইসিডিএস এ দুর্নীতির অভিযোগে সোচ্চার এলাকাবাসী। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টিকর খাবার না দেওয়ায় প্রতিবাদ সাকরাইলে। রেশন থেকে শুরু করে শিক্ষা, আবাস, একের পর এক দুর্নীতির অভিযোগে নাজেহাল রাজ্য সরকার। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে কারাবাসী রাজ্যের মন্ত্রীরা। এই পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন তৈরিতে দুর্নীতির অভিযোগ গঙ্গাসাগরের রামকরচর পঞ্চায়েতের কৃষ্ণনগর পয়লাঘেরির এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এলাকাবাসীর অভিযোগ 318 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খাতায় কলমে থাকলেও নিজস্ব কোনো ভবন নেই। অন্যের বাড়িতে চলে আইসিডিএস। এই জায়গাটা আমার বাবা দান করেছিল। হ্যাঁ, এই জায়গাটা 14 সালে জায়গাটা রেজিস্ট্রি হয়। তারপরে বাবা মারা যায়। আজও পর্যন্ত সেই প্রথমে স্কিম হয়েছিল শুনেছি 7.5 লাখ টাকার, সেই থেকে এইটুকু হয়ে রয়ে গেছে, যা আর হয়নি।
আর এখানেই অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি গত 7 থেকে 8 বছর ধরে আইসিডিএস এর ঘর তৈরির টাকা এসেছে, কাজও শুরু করেছিলেন মিস্ত্রিরা, তবে হঠাৎই সে কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে কাজ আর এগোয়নি। এলাকাবাসীর দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির নাম করে টাকা তুলে নেওয়া হচ্ছে বারবার। কলের টাকা আসছে, সে টাকাটা গেল কোথায়? বাড়ি হচ্ছে না এখানে, রঙের টাকা, কলের টাকা কোথায় গেল? এসব জিনিস কারা করেছে, কারা নিয়েছে বলে মনে হচ্ছে? টাকা এটা তৃণমূল নিয়েছে। অভিযোগ সত্যি হলে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। বিডিও সাহেবের সাথে এই ব্যাপারটা নিশ্চয়ই আমি আলোচনা করব এবং সিডিপিও সাহেবের সাথেও এই বিষয়টা আলোচনা করে যাতে যথাযথভাবে এই ব্যবস্থাটা নেওয়া যায়। আমি দেখছি 318 নম্বর আইসিডিএস। গঙ্গাসাগরে যখন আইসিডিএস ভবন তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, তখনই খোলা আকাশের নিচে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানোর অভিযোগ ঝাড়গ্রামের নৃপেন পল্লীতে। শিশু ও হবু মায়েদের জন্য রান্নাও হয় আকাশের তলাতেই। সেই বামমল থেকে লিন্টন ঢালাই করা অবস্থায় পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। সরকার পরিবর্তনের এত বছর পরেও পরিবর্তন হয়নি আইসিডিএস এর। পড়া খেলা সবই আকাশের নিচেই চলে। উদ্বেগে অনেকে অঙ্গনওয়াড়িতে পাঠান না সন্তানকে। অ্যাপ্লিকেশন দিয়েও আমাদের কোনো কাজ হয়নি। ওনারাও জানে যে এইরকম এইটা অবস্থা আছে। এবার এইটার ভিতরে কি আছে আমরা তো জানিনি, ওনারাই জানে। তাও আমরা যাব, আবার আমরা যাব, যেখানে যেতে হয় আমরা যাব। যে আপনারা ঝাড়গ্রামেরই সাকরাইলে আইসিডিএস এ পুষ্টিকর খাবার না দেওয়ার অভিযোগে বিক্ষোভ এলাকাবাসীর। তাদের অভিযোগ, দিনের পর দিন সেন্টারটিতে শিশুদের খিচুড়ি ও ডিম দেওয়া হয় না। আধপেটা খেয়ে শিশুদের বাড়ি গিয়ে ফের খেতে হয়। পুষ্টিকর খাবার না দেওয়ার অভিযোগ প্রশাসনের নজরে এনেছেন গ্রামবাসী। এতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন সাকরাইলের নয়গার বাসিন্দারা। কলকাতা টিভি। পরিবারের মহিলাদের হাতে টাকা থাকার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারের সেই টাকা বাঁচিয়ে গ্রামে হরিনাম সংকীর্তনের আয়োজন করলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মহিলারা। দুদিনের হরিনাম কীর্তনের পুরো ভাগে তারাই। সাদা চেয়ারের উপর রাখা নীল সাদা রং করা লক্ষ্মীর ভান্ডার, তাতে গায়ে সাঁটানো রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডারের সরকারি লোগো। পাশেই মঞ্চে কীর্তন গাইছেন কীর্তনিয়ারা। আয়োজনে চন্দ্রকোনা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাঁশদহের মহিলারা। আগে লক্ষ্মীর ভান্ডারে 500 ও 1000 টাকা করে পেতেন উপভোক্তারা। ইদানিং বেড়েছে সেই টাকা। বাড়তি টাকা হাতে পেয়ে তার থেকে খানিকটা টাকা বাঁচিয়ে সেই টাকায় এলাকায় হরিনাম কীর্তনের আয়োজন করেছেন মহিলারা। একত্রিত হয়, খুব আনন্দও হয়, সবাই সহযোগিতাও করে। সব মেয়েরা মিলেই আমরা সবকিছু করি, বাজার থেকে আরম্ভ করে এবার সমস্তটাই মেয়েরাই করি। উদ্যোগটা মানে এখানে যে ছেলেরা হরিনাম করাতো, হরিনামটা বন্ধ হয়ে গেল 5-6 বছরের জন্য বন্ধ হয়ে গেল। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিচ্ছে মেয়েদিকে, আমাদেরকে 500 দিত, আর লক্ষ্মী ভান্ডার 500 দিত, আর 1000 টাকা দিত। সেইটাকে বাড়ি দিয়েছে 1200 আর আমাদের 1000 টাকা। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম যে এই আমরা হরিনাম সংকীর্তনটা করব। একসময় টাকার অভাবে বন্ধ হয়ে গিয়েছিল সংকীর্তনের আসন। লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতে আসায় সেই টাকা জমিয়ে এই নিয়ে 3 বছর সংকীর্তনের আয়োজন করলেন উদ্যোক্তারা। এই বছর অনুদান বাড়ায় আরো বড় করে বসেছে কীর্তনের আসর। তারা উদ্যোগ নিয়েছেন এরকম একটা হরিনাম সংকীর্তনের, এবং এখানে সবাই সামিল হয়েছে এলাকার মানুষজন। এটা খুব ভালো, এরকম এটা একটা সামাজিক বার্তা যাচ্ছে এবং এটা কিন্তু অনুকরণযোগ্য, সবাই এটা করতে পারে। ভালো লাগছে। মেয়েরা 3 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের পয়সা পেয়ে তারা যে অনুষ্ঠানটা করছে, আমরা খুব গর্বিত। এর জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। শুধু নাম সংকীর্তন নয়, লক্ষ্মীর ভান্ডার থেকে জমানো টাকা এলাকার উন্নয়নের স্বার্থে খরচ করতে উৎসাহী মহিলারা। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বীরভূমে। ইতিমধ্যেই বোমাবাজির অভিযোগ সামনে আসছে। বোমাবাজিতে 12 জন আহত হয়েছে। বোমাবাজির অভিযোগ সামনে, বীরভূমের ঘটনা, সেখানে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, আর তাতেই বোমাবাজির ঘটনা। ইতিমধ্যে এই ঘটনায় 12 জন আহত হয়েছে। গ্রামে নিয়ন্ত্রণ কে রাখবে তা নিয়েই বচসা। বীরভূমের ঘটনা, সেখানে 12 জন আহত বোমাবাজিতে। গ্রামের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নিয়েই বচসার সূত্রপাত। 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের বিষ্ণুখণ্ডা এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ। প্রথমেই বললাম চুপ থাকলে হবে না, কথা বুঝো না।
चला 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 আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তৃণমূলের দুই গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ আর তাতেই উত্তপ্ত বীরভূম। ইতিমধ্যেই 12 জন আহত হয়েছে এমন খবর আছে। পুলিশের তরফে কি কিছু জানানো হয়েছে? দেখো অনন্যা, এখনো পর্যন্ত বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি সংবাদ মাধ্যমকে কোনো রকম কোনো কিছুই প্রতিক্রিয়া কিন্তু দেননি। আমরা বারবার যোগাযোগ করেছিলাম, কিন্তু দেখো যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি, সেই ছবি কিন্তু ভয়াবহ ভয়ঙ্কর ছবি। তুমি দেখতে পাচ্ছ যে একজন বলা যেতে পারে যে একজন ব্যক্তি দৌড়ে যাচ্ছে, সেখানেই মুড়ি মুড়কির মতো কিন্তু বোমাবাজি চলছে এবং বিকট শব্দে কার্যত বিষ্ণুখণ্ড যে গ্রাম, সেই গ্রাম কিন্তু কার্যত কেঁপে ওঠে। এবং বোমাবাজির পর যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, দেখি চারিদিকে শুধু সুতলি, অর্থাৎ বোমার ফেটে যাওয়ার পর যে সুতলি, চারিদিকে বোমার দাগ, বিভিন্ন বাড়ি ঘর ভাঙচুর, রীতিমতো অশান্ত উত্তপ্ত পরিস্থিতি। দেখো যেটা আমরা আগেই দেখিয়েছিলাম যে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ মূলত সামনে আসছে। দেখো ওখানে পুরনো তৃণমূল কর্মী যারা নেতৃত্বে ছিলেন বিষ্ণুখণ্ডে, তার নাম হচ্ছে সুজন শেখ। অন্যদিকে এই সুজনের দাবি যে বশির শেখ এবং পিয়ার শেখ এরা সিপিএম থেকে সদ্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। একদমই মনা, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে পরিস্থিতি উত্তপ্ত। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। জেলা সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।